আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি কামরুন রবি। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। 12 নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, রাজনৈতিক সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিদের দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ। সার্চ কমিটিকে আলাদা নাম দেবে বিএনপি ও জোটের দলগুলো। নাম ঠিক করতে রাতে জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ। বিচার বিভাগ রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত খাত বললেন প্রধান বিচারপতি। ম্যাজিস্ট্রেট আদালত কেরানীগঞ্জে স্থাপনের সুপারিশ। কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলা, 6 জন নিহত, তীব্র নিন্দা প্রধানমন্ত্রী ট্রুডোর। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত সংবাদ। সৎ, যোগ্য ও রাজনৈতিক সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সার্চ কমিটির সাথে আলোচনার পর তারা একথা বলেন। নির্ধারিত সময় বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত হন 12 জন বিশিষ্ট নাগরিক। এরপর শুরু হয় সার্চ কমিটির সাথে বৈঠক। প্রায় 2 ঘণ্টা বৈঠকের পর কমিটির কাছে যেসব মতামত দিয়েছেন তা গণমাধ্যমের সামনে তুলে ধরেন বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তবে দেরি হলেও আইন করে নির্বাচন কমিশন গঠনের কথাও বলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রাজনৈতিক দলগুলোর কাছে 5 জনের যে নামের তালিকা চাওয়া হয়েছে তা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। কাল বেলা 3টা পর্যন্ত দলগুলো তাদের পছন্দের নামের তালিকা জমা দিতে পারবেন। এদিকে আগামী 1 ফেব্রুয়ারি আরও 5 বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করবেন সার্চ কমিটির সদস্যরা। তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, সিনিয়র আইনজীবী রকুনুদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নেয়া 20 দলীয় জোটভুক্ত দলগুলো আলাদাভাবে সার্চ কমিটিতে নাম পাঠাবে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এলটিপি মহাসচিব ডক্টর রেজওয়ান আহমেদ একথা জানান। মহামান্য রাষ্ট্রপতি আমাদের মধ্য থেকে বিএনপি সহ 6টা পার্টিকে ডেকেছিলেন, তো আমরা সবাই ছিলাম। তো নাম পাঠানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছেছি, তবে কার কি নাম কখন কিভাবে যাবে এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে রাত্র 8টার পরে বিএনপি অফিসে। রাত 8:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বসছে আওয়ামী লীগের জরুরি বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এতে উপস্থিত থাকবেন। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে দলের পক্ষ থেকে নাম চূড়ান্ত করা হতে পারে আজকের এই বৈঠকে। এছাড়াও সাম্প্রতিক নানা বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে দলের এই জরুরি বৈঠকে। নির্বাচন কমিশন গঠনে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বলছে, কাজে আসবে না জেনেও নিয়ম রক্ষার তাগিদে সার্চ কমিটির কাছে নামের তালিকা দেবে তারা। এছাড়া অন্য কয়েকটি রাজনৈতিক দল এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। শনিবার প্রথম বৈঠকে 31 জানুয়ারির মধ্যে নাম জমা দিতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয় সার্চ কমিটি। এরপরই নিবন্ধিত প্রায় সব রাজনৈতিক দলের সামনে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা সার্চ কমিটির কাছে জমা দেয়া। কয়েকজন শীর্ষ বাম নেতা নাম প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। সার্চ কমিটির বরাবর চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা কোনো নাম প্রস্তাব আকারে পেশ করব না। এইটা আমরা মনে করি যে খুবই বিবেচনাপ্রসূত পদক্ষেপ এবং এইটার ফলে সমস্যা আরও বাড়বে এবং এটা মোটেও আকাঙ্ক্ষিত পদক্ষেপ নয়। কেননা রাজনৈতিক দলগুলো যে নামগুলো দিবে, এক একটা দল 5টা নাম দিলে সেই 5 জন সম্পর্কে মানুষের ধারণা হবে যে এরা হলো আওয়ামীপন্থী নিরপেক্ষ, বিএনপিপন্থী নিরপেক্ষ, বামপন্থী নিরপেক্ষ। সুতরাং এই নামের পাহাড় থেকে তখন সার্চ কমিটি কিভাবে উপযুক্ত সংখ্যক লোককে নির্ধারণ করবে সেটার কোনো ব্যবস্থা তো তারা করেনি। সব কিছু মিলে আমরা হয়তো আগামীকালের মধ্যেই সেটা নাম দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে সংশয় রয়ে গেছে বিভিন্ন দলের
কারণ অনেকেই মনে করেন যে এই নাম দেওয়া মানে হলো অলরেডি হয়তো তারা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তখন বলবেন যে আমরা সবার সঙ্গে কথা বলেছি, ফলে এইটাকে কাজে লাগিয়ে তারা তার নিজেদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবেন। তবে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম ও বিকল্প ধারার মতো কয়েকটি দল। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি। তো আজকে বাদ মাগরিব আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক, সেখানে বিস্তারিত আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা হবে। এরপর আমরা ইনশাল্লাহ চূড়ান্তে পৌঁছাবো। আর পছন্দসই ব্যক্তিদের নাম পাঠাবে বলে জানিয়েছে জাসদ সহ অন্য কয়েকটি রাজনৈতিক দল। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিব ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 11 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, এই রিটের সঙ্গে সার্চ কমিটির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু আদালত এই বিষয়ে কোনো আদেশ দেননি। আবেদনে বলা হয়, সংবিধানের 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হওয়ার কথা বলা থাকলেও এখন পর্যন্ত আইন প্রণয়ন করা হয়নি। একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বিধানের বাইরে চলতে পারে না। বিচার বিভাগকে রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত খাত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, বিচার বিভাগে হাজার হাজার মামলা, মাসের পর মাস অনেক আসামি হাজিরার সুযোগই পান না। বলেন, রেজিস্ট্রি ম্যানুয়ালি করা হয়, ডিজিটালাইজেশন পদ্ধতি এখনো চালু করা যায়নি বলে কয়েদির হাজিরার তথ্য রেজিস্ট্রি করতে হয় হাতে। কয়েদিদের নিরাপত্তার জন্য দ্রুত ম্যাজিস্ট্রেট আদালতে কেরানীগঞ্জে স্থাপনের সুপারিশ করেন SK সিনহা। সোমবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে প্রধান বিচারপতি বলেন, কাউকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা মানবাধিকার লঙ্ঘন। আশ্বাস দেন কারাবন্দীদের বিভিন্ন সমস্যার সমাধানেরও। আর আসামির নিরাপত্তা ও তার বিচার কাজে সুবিধার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব ঢাকার নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তরের কথা জানান প্রধান বিচারপতি SK সিনহা। সঙ্গত কারণেই বিচার বিভাগের একটু প্রবলেম আছে, যে সবচেয়ে বিচার বিভাগটা হলো রাষ্ট্রের নেগলেক্টেড সেক্টর। ডিজিটালাইজেশন পদ্ধতি আমরা এখনও করতে পারিনি। এতে হাজার হাজার মামলা হাতে রেকর্ড করতে অনেক কয়েদি আছে, 6 মাস বছরখানেক পর্যন্ত হাজিরা দিতে হয় না, মানে ট্র্যাক করা যায় না। এতে গিয়ে অনেক কয়েদি প্রবলেম হয়। কারাবন্দীদের বিভিন্ন সমস্যা শুনে তা আইন অনুযায়ী সমাধানেরও আশ্বাস দেন তিনি। প্রধান বিচারপতি হিসাবে আমি খুবই, এটা আমার জন্য মর্মান্তিক হবে যদি বিনা বিচারে কেউ থাকে। দ্বন্দ্বপ্রাপ্ত এবং বিচারাধীন মামলাগুলার সচক্ষে দেখা, কোন কোন মামলা যে দীর্ঘ অনেক দিন ধরে আছে, যার বিচার হচ্ছে না, সেইগুলাকে আমি ত্বরান্বিত করা, যেটা কাশিমপুর কারাগারে দেখার পরে আমি এইগুলো অনেকগুলো মামলা নিষ্পত্তি করতে পেরেছি। আশা করি এখানে আসার পরে যেগুলা অনেকগুলো মামলা আমরা খেয়াল করতে পারিনি, এইগুলো আমি নোট করে নিয়ে যাব। এছাড়া বিডিআর বিদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন প্রধান বিচারপতি। এই বইগুলো দ্বারা ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অনুপ্রাণিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অধিকতর তদন্তের জন্য বেগম খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি 2 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে বিশেষ জজ আদালত। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, মামলার সঠিক বিচারের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামলার এই পর্যায়ে এসে সময় নষ্ট করতেই বারবার আবেদন করছে আসামি পক্ষ। যে অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে কঠোর নিরাপত্তায় বেলা 11টার দিকে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য নির্ধারিত ছিল। আদালতের কার্যক্রম শুরুতেই বেগম জিয়ার পক্ষে আইনজীবীরা মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। আদেশ না দিয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য বেগম জিয়াকে প্রশ্ন করেন বিচারক। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে শুরু হয় যুক্তি পাল্টা যুক্তি। কোনো সমাধান না হয় দুপুরের বিরতির পর আবারও বসেন আদালত। আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরুর আগে তাদের পিটিশন নিষ্পত্তির আবেদন করেন আসামিপক্ষ। এ সময় আদালত নতুন দিন নির্ধারণ করেন। আমরা আবেদনে বলেছি যে এটা অধিক তদন্ত শুধু একটা পয়েন্টে, এবং এই টাকাটা জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য কুয়েত এম্বাসি যে দাবি করছে দিয়েছে,
স্টেট অফ কুয়েত, আমির অফ কুয়েত, এটা সম্বন্ধে একটা তথ্য আসুক। সুতরাং ওইটা আগে নিষ্পত্তি করেন। আজকের বিজ্ঞ আদালত বলেছেন ওই মর্মের সিদ্ধান্ত তিনি আগামী বৃহস্পতিবার শুনবেন, অধিক শুনবেন এবং সিদ্ধান্ত দেবেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামলা এখন শেষ পর্যায়ে। এ সময় অধিকতর তদন্তের কোনো আইনগত ভিত্তি নেই। তার পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ বলছেন যে মামলাকে অধিকতর তদন্তে পাঠান। আমরা বললাম ফৌজদারি কার্যবিধি এবং 1958 সালের আইনে কোথাও এই কথা লেখা নেই আসামি পক্ষের আবেদনে কোনো মামলা অধিকতর তদন্ত অথবা তদন্তে যায়। এটা বিরল ঘটনা। আমাদের দেশে উচ্চতর আদালত থেকে শুরু করে এ পর্যন্ত কোনো জায়গায় নেই। কালক্ষেপণ করা এটা তাদের একটা পলিসি বা এটা তাদের কৌশল। 2014 সালের 19 মার্চ এই মামলায় চার্জ গঠন করেছিল আদালত, আর মামলাটিতে 32 জনের সাক্ষী নেওয়া হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কানাডার কুইবেক শহরের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন, আহত হয়েছে আরও 8 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে। মুসলিমদের উপর এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় প্রথমবারের মতো এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইতালি সহ বিশ্ব নেতারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কানাডার কুইবেক শহরের সেমিন সেন্ট ফোয় মসজিদ এটি। স্থানীয় সময় রবিবার রাত 8টায় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে অবস্থিত এই মসজিদটিতেই নৃশংস হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় মসজিদটিতে এশার নামাজের জন্য জড়ো হয়েছিলেন অন্তত অর্ধশত মুসল্লি। এ সময় মুখোশধারী 3-4 জন বন্দুকধারী অতর্কিতে হামলা চালায় মুসল্লিদের উপর। তবে পুলিশ জানিয়েছে মাত্র 2 জন বন্দুকধারী হামলায় অংশ নেয়। ওই 2 জনকে আটকের দাবিও করেছে পুলিশ। ঘটনার পরপরই একজনকে ঘটনাস্থল এবং অপরজনকে ওরল্যান্ডস থেকে আটক করা হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই হামলাকে বর্বরতা বলে উল্লেখ করেছেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াংগুই। গত বছরের জুনে রমজান মাসে মসজিদের দরজায় শূকরের মাংস ও একটি লিফলেট রাখার ঘটনা ঘটলেও মুসলিমদের উপর হামলা এই প্রথম বলে জানালেন তিনি। এ ঘটনায় সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কুইবেক প্রদেশের প্রধানমন্ত্রী ফিলিপ কোইলার্ড। কুইবেকের নাগরিক এবং মুসলিম বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করছি। কুইবেকবাসী এই বর্বর নৃশংসতা প্রত্যাখ্যান করবে। নৃশংস এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাতেই এক টুইট বার্তায় তাদের জন্য শোক পালন করেন তিনি। পরে এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। কানাডার মুসলমানরা দেশের জাতীয় কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এই দেশ, সমাজ ও শহরে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কোনো ঠাঁই নেই। গত সপ্তাহে এক নির্বাহী আদেশে শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে যেতে না পারা সেই শরণার্থীদের জাস্টিন ট্রুডো কানাডায় আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই ওই হামলা হলো। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউ, ইতালি সহ বিশ্ব নেতারা। হামলার পর কানাডার সব মসজিদে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর মসজিদগুলোতেও। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে যা থাকছে। এবার হজে যেতে পারবেন 1,27,000 জন। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 3,19,000 টাকা। অনুমোদন মন্ত্রিসভায়। একদিন পরেই অমর 21শে বইমেলা। অংশ নেবে 300-র বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। চলছে শেষ সময়ের প্রস্তুতি। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাতীয় হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবছর 1,27,198 জন হাজি হজে যেতে পারবেন। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 3,19,000 টাকা।
গেল বছর সরকারি ব্যবস্থাপনায় 10,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 91,000 বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পেলেও এবছর এ সংখ্যা বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় সংখ্যা ঠিক থাকলেও বেসরকারিভাবে 1,17,000 মানুষ হজ করার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, যারা হজে যেতে চান তাদের জন্য এমআরপি বাধ্যতামূলক, আর একটি এজেন্সির মাধ্যমে সর্বোচ্চ 300 জন মানুষ হজ করতে পারবেন। হজের জন্য খরচ হবে 3 থেকে 4 লাখের মধ্যে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 1-এর আওতায় যারা যাবেন তাদের খরচ পড়বে 3,81,508 টাকা, আর প্যাকেজ 2-এ খরচ পড়বে 3,19,355 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ পড়বে 1,56,537 টাকা। তবে এ টাকার বাইরে বাসা ভাড়া, খাওয়া, কোরবানি ও পরিবহন ভাড়ার খরচও হাজিদের বহন করতে হবে। সৌদি রিয়ালের দাম বেড়ে গেছে, তারপর ডলারের দাম বেড়ে গেছে, সেই বাড়ি ভাড়াও একটু বেড়েছে, সব মিলিয়ে কিন্তু অনেক বেড়ে গেছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সকল হজযাত্রীর জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাবার সরবরাহ করতে হবে। এখন নিজেরা খাওয়া দাওয়া পাক করা করতে পারবে না। বৈঠকে যৌতুক নিরোধ আইন 2017 খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। কেউ যৌতুক দাবি করলে তার সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যৌতুকের জন্য কাউকে প্ররোচিত করা হয় বা অঙ্গহানি ঘটায়, তার জন্য শাস্তির একটু কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে 7 নম্বর ধারায়। এখানে বলা হয়েছে যে আত্মহত্যার প্ররোচনা করার জন্য 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। এছাড়াও বৈঠকে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন 2016, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন 2016 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2016 খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন প্রধান আসামি নূর হোসেন। আপিলে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাসের আর্জি জানিয়েছেন তিনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দাখিল করেন নূর হোসেনের আইনজীবী লুৎফর রহমান আখন্দ। গেল 16 জানুয়ারি 7 খুন মামলার রায়ে নূর হোসেন ও র্যাবের 3 কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। মামলার 35 আসামির মধ্যে 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন বিচারক। 22 জানুয়ারি 163 পাতার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই দিনই রায়ের পূর্ণাঙ্গ কপিসহ আনুষঙ্গিক দলিলাদি হাইকোর্টে পৌঁছানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে উপস্থাপন করা হলে অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক তৈরির নির্দেশ দেন তিনি। আর একদিন পরে শুরু হচ্ছে অমর একুশের বইমেলা এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন 2017। তাই সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের মেলায় প্রায় 300-রও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। অমর একুশের বইমেলা এখন লেখক, পাঠক ও প্রকাশকদের কাছে উৎসবে পরিণত হয়েছে। তাই একে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে সেই রং ছড়িয়ে পড়েছে। আর একদিন পরে শুরু হচ্ছে অমর একুশের গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন 2017। মেলা উপলক্ষে বিকেলে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, পাঠক ও বইপ্রেমীদের একটি পরিপূর্ণ মেলা উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা পরিচালনা কমিটি। আমাদের প্রত্যেক প্রকাশক সম্পাদক রাখবেন, ভালো প্রুফ রিডার রাখবেন, অ্যাসিস্ট্যান্ট এডিটর রাখবেন, প্রুফ এডিটর রাখবেন। রাখার ফলে আমাদের বইয়ের মান বৃদ্ধি পাবে, কারণ এখন এটা প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের বইয়ের আন্তর্জাতিক বাজার তৈরি হচ্ছে। এবার মেলায় নতুন আয়োজন হিসেবে 1 থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা 2017 দেয়া হবে। 2 ফেব্রুয়ারি বিশিষ্ট 6 জন লেখক ও বুদ্ধিজীবীকে এই সম্মাননা দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই মেলায় আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি সাহিত্য সম্মেলনকে, কারণ সাহিত্য সম্মেলন না হলে আমাদের বই তো বার করলাম, কিন্তু সাহিত্যের পরিস্থিতি কী, সেজন্যই আমরা বলবো যে এই বছরের বইমেলার সবচাইতে গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তিটা হলো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
পূবালী ব্যাংক লিমিটেডের নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা অঞ্চলের শাখা প্রধানদের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক একেএম মোজামেল হক। মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবার জন্য শাখা প্রধানদের তাগিদ দেন। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। অভিবাসী ও শরণার্থীদের ভিসা প্রক্রিয়া কঠোর করায় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সমালোচনায় বিশ্ব নেতারা। ইসলামিক সলিডারিটি প্রথম ইন্টারন্যাশনাল আর্চারিতে সর্বোচ্চ 6টি স্বর্ণ জিতে শ্রেষ্ঠত্বের পাশাপাশি রেকর্ড বাংলাদেশের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসীদের ঠেকানোর অজুহাতে অভিবাসী ও শরণার্থীদের ভিসা প্রক্রিয়া কঠোর করায় বিক্ষোভের তৃতীয় দিনেও উত্তাল যুক্তরাষ্ট্র। বিশ্ব নেতাদের অনেকের সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্পের নির্বাহী এই আদেশ। এরপরও নিষেধাজ্ঞার তালিকায় আরও মুসলিম দেশের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে নিউ ইয়র্ক, মিশিগান, ফ্লোরিডা, ওয়াশিংটনের রাস্তায় এখনও চলছে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপকে নিষ্ঠুরতা বলেছেন লন্ডনের মেয়র সাদিক খান। ট্রাম্পকে সমর্থন না দিতে প্রধানমন্ত্রী টেরেসা মেকে আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া মার্কিন নাগরিক প্রবেশে ইরানের পর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইরাকও। এত কিছুর পরও সিদ্ধান্তে অটল ট্রাম্প। প্রবেশের নিষেধাজ্ঞায় থাকা 7টি দেশের সাথে পাকিস্তান সহ আরও কিছু দেশের নাম জুড়ে দিতে পারেন তিনি। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণে 90 দিনের নিষেধাজ্ঞা বহাল রাখবে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই নেতা ইমরান খান। বলেন, এতে ইসলামাবাদের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে মনোযোগ দেওয়া যাবে। এবারে দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের বিরোধিতা করে অনলাইনে এক আবেদনপত্রে সই করেছেন 10 লাখেরও বেশি মানুষ। দেশটির প্রধান 3টি বিরোধী দলের উদ্যোগে এই সই সংগ্রহ শুরু হয়। আবেদনপত্রে বলা হয়, যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য বিব্রতকর। ফিলিপাইনের বহুল বিতর্কিত মাদক বিরোধী অভিযান স্থগিতর ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। সেই সাথে অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে ফিলিপাইন পুলিশ প্রধান জানিয়েছেন, মাদক বিরোধী ইউনিটটি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নির্দেশে প্রথমে ওই বাহিনীকে শুদ্ধ করা হবে, আর এরপরই অভিযান শুরু হবে। তিনি জানান, গেল বছর পুলিশ সদর দপ্তরের ভেতরে দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ওঠায় অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে মাদক বিরোধী পুলিশ ইউনিট তাকে অপহরণ করে হত্যা করে। অভিযানে এই পর্যন্ত দেশটিতে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইএস বিরোধী যুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএস বিরোধী লড়াই রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুদেশেরই প্রধান অগ্রাধিকার। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের সময়ে এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বলেও জানান ল্যাভরভ। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেন সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 12 নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক। রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এমন ব্যক্তিদের দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ। সার্চ কমিটিকে আলাদা নাম দেবে বিএনপি ও জোটের দলগুলো। নাম ঠিক করতে রাতে জরুরি বৈঠক বসছে আওয়ামী লীগের। বিচার বিভাগ রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত খাত বললেন প্রধান বিচারপতি। ম্যাজিস্ট্রেট আদালত কেরানীগঞ্জে স্থাপনের সুপারিশ।
কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলা, 6 জন নিহত, তীব্র নিন্দা প্রধানমন্ত্রী ট্রুডোর। এই ছিল এখনকার মতো। পর সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেলকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।